ইংল্যান্ডকে অত্যন্ত কম রানে ওই 300-র মধ্যে ইভেন 310 থেকে 320-এর মধ্যে বেঁধে ফেলার অপরচুনিটি পেয়েও সেটা যখন আমাদের বোলার আর ফিল্ডাররা তাদের ওই ব্যর্থতার জন্য সেটা করতে পারেনি, এক্সট্রা আরও 50 থেকে 60টা রান বিলিয়ে দিয়েছে বলে আমি মনে করি। আর যে জায়গাটা ব্রাইডন কার্সার ওই জেমি স্মিথের ওই 84 রানের পার্টনারশিপটা অনেক বড় একটা রোল প্লে করেছে। মূলত আমরা তো তাদেরকে সুযোগটা করে দিয়েছি, সেই কারণেই তো তারা খেলেছে। তাদের ইনিংসগুলো বা পার্টনারশিপটা যে একবারে ফ্ললেস ছিল তা তো নয়। তো যাই হোক, যা হয়ে গেছে তো হয়ে গেছে, সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। তো এই 387-র জবাব দিতে গিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোরটা কিন্তু এখন 3 উইকেটে 145, হিসাব মতো এখনও তারা 242 রানের পিছিয়ে রয়েছে। ক্রিজে রয়েছেন KL রাহুল, যিনি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন অলরেডি, আর ঋষভ পান্ত জাস্ট ইনিংসটাকে শুরু করেছেন, 19 রানে অপরাজিত রয়েছেন। তো এই জায়গা থেকে ডেফিনেটলি ভারতকে তো একটা বিগ টোটাল তুলতেই হবে যদি লর্ডস টেস্টে ভালো পারফরমেন্স করতে চায় কিংবা ম্যাচটা আলটিমেটলি জিতে সিরিজের লিড নিতে চায়। তো ভারতকে এই জায়গায় ন্যূনতম কত রান করা উচিত? আমার মনে হয় ডেফিনেটলি ভারতের লক্ষ্যই থাকা উচিত ইংল্যান্ডের থেকে কিছু হলেও অন্তত লিড নেওয়ার। 30, 40, 10, 20, 25, 30 যত রানই হোক তারা যেন লিড নেওয়ার লক্ষ্যে শুরু থেকে আর কি ব্যাটিং করে এই তৃতীয় দিনে। আর ডেফিনেটলি লিড যদি ধরুন শেষমেশ এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, ধরুন আর লিড নেওয়ার আর কি অপরচুনিটি নেই, ধরুন ওই 340-এ 9 উইকেট পড়ে গেল বা 320-এ 8 উইকেট পড়ে গেল, লিড নেওয়াটা তখন একেবারে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তখন ডেফিনেটলি চাইতে হবে যে মানে ইংল্যান্ড যেন আমাদের থেকে প্রথম ইনিংসে খুব বেশি রানের লিড না নেয়, ওই পার্টিকুলার জায়গা থেকে আমাদের প্রথম ইনিংসের টোটালটাকে যত দূর সম্ভব ইংল্যান্ডের মানে ফার্স্ট ইনিংসের রানের কাছাকাছি নিয়ে যাওয়া। তো ডেফিনেটলি এটা করলে হয়ে যাবে। মানে লিড যে নিতেই হবে প্রথম ইনিংসে, লিড না পেলে আমরা যে ম্যাচটা জিততে পারবো না ব্যাপারটা তা নয়। লিডটা পেলে ডেফিনেটলি ভালো হয়, তাহলে সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড একটু প্রেসারে থেকে আর কি শুরু করতে পারবে। কিন্তু এই জায়গায় আমি মনে করি এই দ্বিতীয় দিনের ভারতের হয়ে আর কি সবচেয়ে বড় কার্যকরী ভূমিকা পালন করতে পারেন এই মুহূর্তে যারা ক্রিজে অপরাজিত রয়েছেন, KL রাহুল আর ঋষভ পান্ত, যারা ক্রিজে মোটামুটি সেট হয়ে গেছে বলতে পারেন। তবুও তো তৃতীয় দিনের খেলাটা তো একেবারে নতুন করেই শুরু হবে, ফ্রেশ ডে বলতে গেলে একেবারে জিরো থেকেই তাদেরকে আবার শুরু করতে হবে। তো KL রাহুল আর ঋষভ পান্তের উপর কিন্তু অনেক বড় গুরু দায়িত্ব রয়েছে। ঋষভ পান্তকে নিয়ে আমার একটু চিন্তা রয়েছে, কারণ ওই মানে এমনি তো তিনি খুব একটা স্টেবল নন, কবে তিনি রান করবেন, কবে পাবেন না, কবে বড় নক খেলবেন বা কবে তার ব্যাট হাসবে না কোনো গ্যারেন্টি নেই, মানে হতেও পারে নাও হতে পারে। আর এছাড়া তার ওই মানে ফিঙ্গার ইঞ্জুরি, মানে যেটা তিনি ওই প্রথম ইনিংসে কিপিং করার সময় পেয়েছিলেন, যে কারণে তার পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে পরবর্তীতে ধ্রুব জুরেলকেও আর কি কিপিং করতে দেখেছি আমরা। তো ঋষভ পান্তের ওই ফিঙ্গার ইঞ্জুরির জন্য গতকাল কিন্তু দিনের শেষ বেলায় তাকে ওই মানে ফিজিও দেখছিলাম মোটা করে টেপ বেঁধে ওই মানে যে পার্টিকুলার আঙ্গুলে তিনি ইঞ্জুরি পেয়েছেন ওইখানটা কিন্তু তাকে সেবা শুশ্রূষা নিতে হয়েছে। তো তিনি ওই আঙ্গুলের মানে আঘাতটা সামলে ঠিক কতটা আর কি ব্যাটিং করতে পারবেন, কতটা ডিপে গিয়ে ব্যাটিং করতে পারবেন, ইভেন মানে কতগুলো পার্টনারশিপ গড়ে তুলতে পারবেন বা রাহুলকে আদৌ আর কি সঙ্গটা দিতে পারবেন কিনা, এটা নিয়ে যথেষ্ট কিন্তু ডাউট রয়েছে। তো যাই হোক, ঋষভ পান্তের থেকে আমাদের খুব একটা এমনিও প্রত্যাশা থাকে না, তিনি যতগুলো রানই করে আসুক না কেন কিংবা মানে যত বগলোই আর কি পার্টনারশিপ তিনি ওই জায়গায় গড়ে তুলুন না কেন, সেটাই আমাদের জন্য বোনাস। কিন্তু এর পরবর্তীতে যে ব্যাটাররা রয়েছেন রবীন্দ্র জাডেজা আর নীতিশ কুমার রেড্ডি, এই দুজনের রোলটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে। রবীন্দ্র জাডেজা কিন্তু বেশ ভালো ফর্মেই রয়েছেন ব্যাট হাতে, যেটা তিনি এর আগের ম্যাচেই আমাদের দেখিয়েছেন। তো সেই ভালো ফর্মটা একটা ওরকম ভালো ইনিংস, কার্যকরী ইনিংস কিন্তু এই লর্ডসেও লাগবে। KL রাহুলকে চেষ্টা করতে হবে একবারে ডিপে গিয়ে ব্যাটিং করার, তিনি যেভাবে আর কি ইনিংসটাকে শুরু করেছিলেন খুবই সাবধানী হয়ে ব্যাটিং করছিলেন, খুব একটা মানে সেভাবে চান্স নেননি বললেই চলে। KL রাহুলের এই অ্যাপ্রোচটা একদম ইনিংসের শেষ পর্যন্ত থাকতে হবে, যত তিনি ওই জায়গায় সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি যাই পেয়ে যান না কেন, মানে তিনি যেন কোনোভাবেই লুজ না দিয়ে দেন। KL রাহুলকে আমি মনে করি দাঁতে দাঁত চাপে তার লড়াইটা শেষ পর্যন্ত করা উচিত, যেটা নিয়ে আমি ম্যাচ শুরুর আগেও একটা কন্টেন্ট করেছিলাম, বলেছিলাম যে লর্ডসের এই টাইপের কন্ডিশনে বা এই গ্রিনিশ টাইপের উইকেটে KL রাহুলের ভূমিকাটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাকেই কিন্তু ভারতীয় দলের মানে ইনিংস গড়ার দায়িত্বটা নিতে হবে। আর ঠিক সেটাই কিন্তু মানে দেখলাম আমরা দ্বিতীয় দিনের খেলা শেষে। তো হাফ জব তার ডান হয়েছে বলে আমি মনে করি, এখনও কিন্তু অর্ধেকটা কাজ তার বাকি রয়ে গেছে। জাডেজাকে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো পালন করতেই হবে, একটা যদি অন্তত 50 বা 60+ রানের ইনিংস যদি জাডেজার ব্যাট থেকে আসে বা একটা দুইটা পার্টনারশিপ তিনি যদি গড়ে দিয়ে যেতে পারেন, তাহলে মানে কাজটা অনেকটাই ইজি হয়ে যাবে ভারতের ব্যাটিং লাইন আপের জন্য। আর এরপরে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দর, এই দুজন অলরাউন্ডারের উপরও কিন্তু বেশ বড় গুরুদায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। দুজনের মধ্যে থেকে অন্তত একজনের ব্যাট যদি হাসে, একজনের ব্যাট থেকে যদি অন্তত ওই 40 বা 50+ রানের একটা যদি ইনিংস চলে আসে বা একটা ভালো পার্টনারশিপ যদি তারা গড়ে দিয়ে যেতে পারেন, তাহলে ডেফিনেটলি ইংল্যান্ডের এই 387কে চ্যালেঞ্জ জানানো তো ডেফিনেটলি সম্ভব। আর আমরা সেক্ষেত্রে হয়তোবা লিডও নিয়ে নিতে পারি, যদি আমি মানে যেভাবে আর কি এখন ব্যাখ্যা করলাম বা বিশ্লেষণ করলাম, এইভাবে যদি ভারতের ব্যাটাররা নিজেদের ইনিংসগুলোকে খেলতে পারে বা ওই জায়গায় আর কি পার্টনারশিপগুলো গড়ে তুলে ভারতকে ওই জায়গায় একটা পজিটিভিটি যদি তারা এনে দিতে পারেন, তাহলে কিন্তু সম্ভব ইংল্যান্ডের এই 387কে অবভিয়াসলি টপকে যাওয়ার। আর আমি আবারও বলছি, ভারত যদি অন্তত 10, 20, 30, 40 যত রানেরই লিড নিক না কেন,
লিড কিছু নিয়ে নিতে পারলি ইংল্যান্ডকে কিন্তু সেকেন্ড ইনিংসে যথেষ্ট চাপে ফেলে দেওয়া যাবে। ইংল্যান্ড যে প্রথম ইনিংসে খুব একটা কমফোর্টেবল ওয়েতে ব্যাটিং করেছিল তা কিন্তু নয়, যথেষ্ট প্রেসারে থেকেই তারা ব্যাটিং করেছিল। আমি মনে করি ডেফিনেটলি ভারতের বোলিং আর ফিল্ডিং ইউনিটের যেমন ব্যর্থতা রয়েছে, তেমনি অ্যাট দ্য সেম টাইম তারা কিছুটা আনলাকিও ছিল, যে কারণে তারা মানে অজস্র চান্স ক্রিয়েট করেও কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায়তা না করার জন্যই তারা ওই অপরচুনিটিগুলো মানে ঠিকভাবে আর কি কাজে লাগাতে পারেনি। কিন্তু স্টিল মানে ইংল্যান্ডকে এই জায়গায় কিন্তু ডেফিনেটলি প্রেসারে ফেলে দেওয়া সম্ভব যদি ভাগ্যটা একটু সহায় দেয়, আর ভারতের বোলার আর ফিল্ডাররা তাদের নিজেদের দায়িত্বগুলো যদি ঠিকভাবে পালন করে আসতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচে ভারতের না জেতার আমি কোনো রকম কারণ দেখছি না বলেই মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।